আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে ফ্লেক্সিবল বাজেট। ফ্লেক্সিবল জিনিসটা কি? ফ্লেক্সিবল মানে নমনীয়, কিন্তু অ্যাকচুয়ালি ফ্লেক্সিবল মানে বলি না যে মানুষটা অনেক ফ্লেক্সিবল। অর্থাৎ ফ্লেক্সিবল এমন একটা কিছু যেটা ইচ্ছা করলেই তুমি যে কোনো একটা প্যাটার্নে নিতে পারো, যে কোনো একটা সাইজ করতে পারো। অর্থাৎ যেমন মনে করো কাদা, একটা কাদা কি থেকে একটা ইট কি থেকে তৈরি হয়? শক্ত একটা ইট কি থেকে তৈরি হয়? কাদা থেকে, নরম কাদা থেকে। নরম কাদা থেকে যদি ইট তৈরি হয়, তো একটা ইট তুমি কি চাইলেই তার শেপটাকে চেঞ্জ করতে পারবা? কখনোই পারবা না, বিকজ ইট ইজ নট ফ্লেক্সিবল। এটা ফ্লেক্সিবল না ইটটা। কিন্তু তুমি যদি যেখান থেকে এই ইটটা তৈরি হয়, অর্থাৎ কাদা থেকে, নরম কাদা থেকে, এই কাদাটাকে তুমি যদি চাও, তুমি কিন্তু যে কোনো সাইজ দিতে পারো, যে কোনো। অর্থাৎ তুমি যদি মনে করো তুমি 1 ইঞ্চি ইট করবা, সেটাও পসিবল। যদি মনে করো 5 ইঞ্চি করবা, সেটাও পসিবল। তার মানে নরম কাদাটা হচ্ছে ফ্লেক্সিবল। অর্থাৎ ফ্লেক্সিবল এমন একটা কিছু যেটাকে ইচ্ছা করলেই, এমন একটা জিনিস যেটা আমরা ইচ্ছা করলেই যেটাকে কি করতে পারি? পরিবর্তন করতে পারি বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরিতে বা বিভিন্ন ফরমেশনে, যেটাকে আমরা গঠন করতে পারি। এরকমই হচ্ছে ফ্লেক্সিবল। তাহলে ফ্লেক্সিবল বাজেটটা কি? বাজেট মানে বিষয়টা এরকম যে আমরা আগামীতে যে কাজ করব সেটাই তো বাজেট, নাকি? অর্থাৎ আগামীতে আমরা যে আয় করব বা আগামীতে যে ব্যয় করব, এটাই আমাদের জন্য একটা বাজেট। তো বাজেটটা ফ্লেক্সিবল বাজেট তাহলে কেন? সাধারণত একটা কোম্পানি যখন বাজেট তৈরি করে, তখন ধরে নাও যে, একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝাই যে এই যে করোনা পরিস্থিতি, দেখো করোনার 1 মাস আগে কথা চিন্তা করি আমরা। 1 মাস, করোনার আগের 1 মাসের কথা চিন্তা করে যদি একটা একটা কোম্পানির কথা বলি, মনে করো কোনো একটা খামার, দুধের খামার, গরুর দুধের খামার, বা যে কোনো একটা এরকম খামার। চ্যাপ্টার লেখা আছে তো ভাইয়া, এই যে ফ্লেক্সিবল বাজেট লেখা আছে। আচ্ছা, তো যে কোনো একটা প্রতিষ্ঠান ধরে নাও, সেটা কথা হচ্ছে কেন ক্লাসে এত কথা কেন? আমি আমি কিন্তু মিউট করার আনমিউট করার সুযোগ দিব না তাহলে আর। প্লিজ কেউ কথা বলো না। তো ধরে নাও করোনার 1 মাসের আগের কথা বলি। বিষয়টা ধরে নাও এরকম যে একটা জুতা কোম্পানির কথা বলি। তো জুতা কোম্পানি, এই করোনা পরিস্থিতির সমস্যা শুরু হয়েছে মার্চ থেকে আমাদের বাংলাদেশে। ফেব্রুয়ারি মাসে একটা কোম্পানি, ধরে নাও তারা যে পরিমাণ বিক্রির আশা করেছে যে আমাদের আগামী মাসে আমাদের এত পিস জুতা বিক্রি হতে পারে, এখন করোনা আসার কারণে কিন্তু তাদের জুতার বিক্রিটা কমে গেছে। এটা কি তারা কখনো আগে থেকেই কল্পনা করতে পেরেছে? পারেনি কিন্তু, যে জুতার বিক্রি কমে যেতে পারে। এখন কথা হচ্ছে, ধরে নাও তাদের বাজেট ছিল যে আমাদের এত কোটি টাকার জুতা আমরা উৎপাদন করব, ফেব্রুয়ারিতে বাজেট করে রেখেছে। যখনই তারা মার্চ থেকে করোনা শুরু হলো, এখন যদি তারা তাদের এই বাজেটটাকে চেঞ্জ না করে, তাহলে তাদের বিপদে পড়ে যাবে। ধরে নাও 1 কোটি পিস জুতা তারা উৎপাদন করতে চাইছিল, কিন্তু এখন জুতার কোনো চাহিদা নাই, তাহলে জুতা উৎপাদন কমাই দিতে হবে তাদের। তার মানে বিষয়টা অনেকটা এরকম যে পরিস্থিতির উপরে ভিত্তি করে, বিভিন্ন রকম প্রতিকূল বা অনুকূল পরিস্থিতির উপরে ভিত্তি করে আমরা যখন আমাদের বাজেটটাকে চেঞ্জ করি, অর্থাৎ আগে থেকেই প্রস্তুত করে রাখি যে আমাদের 1 কোটি পিস উৎপাদন করার একটা টার্গেট আমাদের আছে, কিন্তু পরিস্থিতি যদি খারাপ হয় আমরা 50 লাখ উৎপাদন করতে পারি। পরিস্থিতি যদি আরো খারাপ হয়, আমরা 40 লাখ পিস উৎপাদন করব। আবার পরিস্থিতি যদি ভালো হয়, তাহলে 1,20,00,000 পিস তৈরি করব। তার মানে বিভিন্ন পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করে বাজেটটাকে তৈরি করা, আগে থেকেই করে রাখা, যে আমাদের যেন এই পরিস্থিতিটার সাথে যেন অ্যাডজাস্ট করতে পারি। সেই অ্যাডজাস্টিং করে আমরা এই যে উৎপাদন ক্ষমতা 1 লাখ পিস বা 1 কোটি পিস, তার থেকে আমরা কম করতেও পারবো, বেশিও করতে পারবো। এটাকেই ফ্লেক্সিবল বলে। তার মানে এরকম বাজেট যদি এরকম হতো যে 1 কোটি পিস উৎপাদন, তো 1 কোটি পিস কমানো যাবে না, বাড়ানো যাবে না, তাহলে এটা ফ্লেক্সিবল হলো না। ফ্লেক্সিবল কোনটা? যে 1 কোটি পিস আমরা উৎপাদন করতে পারি, আমরা চাইলে এটা থেকে বাড়াতেও পারবো, কমাতেও পারবো। আগে থেকে এটা আমরা ফিক্সড করে রাখবো যে কতটুকু কমাতে পারবো আমরা, কতটুকু বাড়াতে পারবো। অর্থাৎ দেখো ভালো করে, তাহলে এবার সংজ্ঞাটা দেখো ভালো করে। সংজ্ঞা দেখলে তোমরা এবার ক্লিয়ার হবে। একটি মাত্র কার্য, তোমরা আনমিউট করো না প্লিজ, কেউ আনমিউট করো না, সাউন্ড আসতেছে বাইরে থেকে, সাউন্ড আসে, প্লিজ কেউ আনমিউট করো না। একটি মাত্র কার্যস্তরের জন্য বাজেট না করে বিকল্প কয়েকটি কার্যস্তরের জন্য একই সাথে বাজেট প্রণয়ন করা হলে ওই বাজেটকে ফ্লেক্সিবল বাজেট বলে। তার মানে একটি মাত্র কার্যস্তর মানে তোমার উৎপাদন ক্ষমতা ধরে নাও 1 কোটি পিস,
এখন তুমি সেই 1 কোটি পিসের জন্য বাজেট করবা না, তুমি আরো কয়েকটা বাজেট তৈরি করে রাখবা। কেন? যে পরিস্থিতি তোমার খারাপ হতে পারে, পরিস্থিতি ভালো হতে পারে। তাহলে বিকল্প আরো কয়েকটা, ধরে নাও 1 কোটি 20 লাখ পিস, 1 কোটি 20 লাখ পিস। আবার ধরে নাও তুমি ভালো হলে, পরিস্থিতি যদি ভালো খারাপ হয়, তখন তুমি 90 লাখ কি 80 লাখ পিস উৎপাদন বাজেট করে রাখবা আগে থেকেই। অর্থাৎ একটি মাত্র কার্যস্তরের জন্য বাজেট না করে বিকল্প কয়েকটি কার্যস্তরের জন্য একই সাথে বাজেট প্রণয়ন করা হলে ওই বাজেটকে ফ্লেক্সিবল বাজেট বলা হয়। আশা করি তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরেছো। তাহলে ফ্লেক্সিবল বাজেটটা কি জিনিস? আগে থেকে আমাদের বাজেটটা বিভিন্ন পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করার জন্য বিভিন্ন রকম বাজেট আগে থেকে তৈরি করে রাখাটাকেই বলা হয় ফ্লেক্সিবল বাজেট। ওকে, এখন দেখো ফ্লেক্সিবল বাজেটে প্রকৃত, সবসময় খেয়াল করবা, ফ্লেক্সিবল বাজেটে সবসময় প্রকৃত উৎপাদন ক্ষমতাকে 100% ধরতে হয়। মানে প্রকৃত উৎপাদন ক্ষমতা কিরকম? যে স্বাভাবিকভাবে আমরা এই পরিস্থিতিতে বা যে কোনো স্বাভাবিকভাবে আমরা উৎপাদন করতে পারি 100%। এখন যদি কখনো প্রয়োজন বেশি হয়, তখন আমরা কি করব? 100 এর উপরে বেশি উৎপাদন করব, 110% উৎপাদন করব। যদি কখনো পরিস্থিতি খারাপ হয়, দেশের পরিস্থিতি খারাপ হয়, তখন আমরা 100% এর জায়গায় 70% উৎপাদন করব। যদি স্বাভাবিক থাকে তাহলে 100%। মানে প্রকৃত উৎপাদন ক্ষমতা, প্রকৃত উৎপাদনকে 100% ধরে তার থেকে বেশি বা কম উৎপাদন করাটাকে বাজেট, কম উৎপাদনের ভিত্তিতে বাজেট প্রণয়ন করা হয়। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে স্বাভাবিকভাবে 100% উৎপাদন করে কোম্পানি। এখন তুমি আগামী বছর দেখা যাচ্ছে পরিস্থিতি খারাপ হতে পারে, তার মানে তুমি 2টা পরিস্থিতি, 3টা পরিস্থিতির জন্য তুমি বাজেটটা করে রাখবা। যে 100% এখন স্বাভাবিক হচ্ছে, ঠিক আছে, তুমি 110% এর জন্য একটা বাজেট করে রাখবা। উৎপাদন যদি 110% হয়, সেটার জন্য তোমার কি করতে হবে? উৎপাদন যদি 80% হয়, সেক্ষেত্রে তোমার কি করতে হবে? আর স্বাভাবিকভাবে হলে কি করতে হবে? এই 3টা পরিস্থিতির জন্য তুমি আগে থেকে বাজেট করে রাখবা। এটা কি বলা হয়? ফ্লেক্সিবল বাজেট। তাহলে 100% সবসময় প্রকৃত উৎপাদনকে সবসময় 100% ধরা হয় হচ্ছে এই ফ্লেক্সিবল বাজেটে। এখন খেয়াল করো কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস, এটা একটু খেয়াল করো। কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস তোমরা বোঝো কিনা আমি জানি না, আমি একটু বলে দিই। কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস হলো, তাহলে কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিসের উপর ভিত্তি করে কস্টকে মোট 3 ভাগে ভাগ করা। দেখো 3 ভাগ, এটাই 3 রকম বিহেভিয়ার, 3 রকম বিহেভিয়ার, জন্য এটাকে এগুলোকে বলা হয় কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস। আচ্ছা, তো এই কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস নামে একটা আলাদা চ্যাপ্টার আছে তোমাদের মেবি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ মনে হয়, নাকি কস্ট অ্যাকাউন্টিং, আমি ভুলে গেছি, শিওর না। যাই হোক আর কি। তো দেখো 3 প্রকার ব্যয়। এক নাম্বার হচ্ছে ফিক্সড কস্ট। তোমরা এটা সম্পর্কে আগে আলোচনা হয়তোবা পড়েছো তোমরা অনেকেই। ফিক্সড কস্ট মানে স্থায়ী ব্যয়, ভেরিয়েবল কস্ট মানে পরিবর্তনশীল ব্যয়, আর সেমি ভেরিয়েবল বা সেমি ফিক্সড কস্ট, সেমি ভেরিয়েবল অথবা সেমি ফিক্সড কস্ট। আমি এটা এখন দেখো তোমাদের ফিক্সড কস্টটা কি? ফিক্সড কস্ট হচ্ছে স্থায়ী ব্যয়। মানে ভালো করে খেয়াল করবা, এটা মোট স্থায়ী ব্যয় কখনো পরিবর্তন হয় না। মোট স্থায়ী ব্যয় কখনো পরিবর্তন, মানে টোটাল টাকা, ধরে নাও যে একটা রুমের ভাড়া 1 লাখ টাকা, এই 1 লাখ টাকার কখনো কোনো পরিবর্তন হবে না। সেই রুমে তুমি 10 জন থাকো, না 20 জন থাকো, না 25 জন থাকো, সেটাতে কোনো বিষয় নাই। 1 লাখ টাকা 1 লাখ টাকাই। তাহলে মোট যে 1 লাখ টাকা, মোট যে স্থায়ী ব্যয়, এটাকেই বলা হয়, এটা হচ্ছে কখনোই কি হবে না? পরিবর্তন হবে না। তবে ইউনিট প্রতি ব্যয় বা ইউনিট প্রতি স্থায়ী ব্যয় পরিবর্তন হয়। এটা আমি এখন বোঝাচ্ছি না, এটা বোঝাতে গেলে তোমাদের অনেকেরই প্রবলেম হবে, হয়তোবা বুঝতে প্রবলেম হবে, কারণ এত কিছু একসাথে দরকার নেই। তবে এটুকু মাথায় রাখবা, মোট স্থায়ী ব্যয় কখনো পরিবর্তন হয় না, ইউনিট প্রতি স্থায়ী ব্যয় পরিবর্তন হয়। কিভাবে পরিবর্তন হয় এটা আমি তোমাদেরকে বোঝাই দিব, সমস্যা নেই। এটা আমি তোমাদেরকে বোঝাবো নেক্সটে। এটা আমি অনেক মনে করে দেখো, যারা এখানে ওয়ার্কিং ক্যাপিটাল চ্যাপ্টারটা করেছো, তারা এটা জিনিসটা বুঝতে পেরেছো হয়তোবা। তাহলে এই জিনিসটা একটু সবাই মাথায় রাখবা, মোট স্থায়ী ব্যয় কখনো পরিবর্তন হয় না, ইউনিট প্রতি স্থায়ী ব্যয় পরিবর্তন হয়। ওকে, এরপরে দেখো ভ্যারিয়েবল কস্ট। ইউনিট বাড়ার সাথে সাথে ব্যয় বাড়ে, ইউনিট কমার সাথে সাথে কম, পরিবর্তনশীল। মানে তুমি যদি 1000 পিস উৎপাদন করো, তোমার 1000 পিসের জন্য তোমাকে ব্যয় করতে হবে। যদি তুমি 500 পিস উৎপাদন করো, 500 পিসের জন্য উৎপাদন করতে হবে, 500 পিসের জন্য ব্যয় করতে হবে। অর্থাৎ উৎপাদন বাড়ার সাথে সাথে ব্যয় বাড়ে, উৎপাদন কমার সাথে সাথে ব্যয় কমে, এরকম বিষয়টা। আর সেমি ভেরিয়েবল সেমি ফিক্সড, মানে একই ব্যয়ের মধ্যে যখন, ভালো করে খেয়াল করো, আধা স্থায়ী আধা পরিবর্তনশীল। মানে একটা ব্যয় মনে করো তোমার অঙ্কে আছে, একটা মিনিট, আধা
স্থায়ী আধা পরিবর্তন। একই ব্যয়ের মধ্যে যখন ভ্যারিয়েবল কস্টও থাকে, ফিক্সড কস্ট সংযুক্ত থাকে, এরকম কিছু ব্যয় থাকে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে একই ব্যয়ের মধ্যে যখন ভ্যারিয়েবল কস্টও থাকবে, ফিক্সড কস্টও থাকবে, তখন সেটাকে আমরা বলবো সেমি ভ্যারিয়েবল, সেমি ফিক্সড কস্ট। ওকে, আচ্ছা তাহলে ফিক্সড কস্ট, আশা করি তোমাদের তিনটা ক্লিয়ার হয়েছে। ফিক্সড কস্ট কি জিনিস, তবে সবসময় মাথায় রাখবা এই জিনিসটা, মোট স্থায়ী ব্যয় পরিবর্তন হয় না, মানে ফিক্সড কস্ট টোটালটা পরিবর্তন হয় না, পার ইউনিট ফিক্সড কস্ট অনেক সময় চেঞ্জ হয়। ওকে, এখন দেখো আমাদের এখানে অনেক ধরনের অঙ্ক করা লাগবে, বেশ কয়েকটা ধরনের অঙ্ক করা লাগবে, এবং প্রত্যেকটা ম্যাথের জন্য এখন মনে করো কয়েকটা ছক আমাদের এখানে এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে সবগুলো ছকের মাধ্যমে তোমাদেরকে করতে হবে, টেবিল করে করতে হবে। তো আমাদের কয়েকটা টেবিল করতে হবে। এখন আমি ধাপে ধাপে একসাথে সব টেবিল আমি বোঝালে, কারণ 40 মিনিটের ক্লাস অনেক সময় দেখা যায় এত এর মধ্যে এত কম সময়ের মধ্যে এত কিছু বোঝানো পসিবল হয় না। সুতরাং আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা এই টেবিলগুলো, মেবি 3টা টেবিল করা লাগতে পারে, 3টা টেবিলের মাধ্যমে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো খুব সহজ, খুব বেশি ফ্লেক্সিবল বাজেটের চ্যাপ্টারটা কিন্তু অনেক সহজ একটা চ্যাপ্টার, অনেক সহজ একটা চ্যাপ্টার, মোটামুটি বলা যায় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর সহজ চ্যাপ্টার গুলোর মধ্যে এটা একটা বলা যায় এটা। তো আমরা আজকে যে ছকটা করবো, আজকে যে ম্যাথ গুলো করবো, তার জন্য যে ছকটা প্রয়োজন হবে আমরা সেই ছকটা দেখে আসবো। এরকম ছক তোমাদের 3টা ছক করতে হতে পারে, বা 3টা ছকের মাধ্যমে তোমাদের এই চ্যাপ্টারের ম্যাথ গুলো করতে হবে। দেখো প্রথম ছকটা একটু খেয়াল করো তোমরা, এই ছকটা এভাবে করে এরকম প্রত্যেকটা, এরকম আমি যেমন দেখো প্রত্যেকটা বক্স করে করে দেখাইছি, দেখেছো এই যে একটা বক্স, এই একটা বক্স, এরকম বক্স করার দরকার নেই। তোমরা তোমরা এটা পার্টিকুলারস করে তোমরা সিস্টেম, আমি সেটাও বুঝিয়ে দিব। এরকম বক্স আমি কেন করেছি, কারণ এটা তোমাদের দেখানোর জন্য সুবিধা হবে, আমার বোঝাতে সুবিধা হবে, যার কারণে এরকম করেছি। দেখো তাহলে আমাদের ঘর দেখো কয়টা, পার্টিকুলারস, পার ইউনিট কস্ট, পার ইউনিট কস্ট আমাদের অঙ্কে দেওয়া থাকবে। আরেকটা জিনিস খেয়াল করো, লেভেল অফ অ্যাক্টিভিটি, এটাই কিন্তু আমি একটু আগে তোমাদের বোঝাচ্ছিলাম যে বিভিন্ন লেভেলের জন্য তোমাকে খরচ বের করতে হবে। আমি কিন্তু এটাকে বলেছি, এটা 100% এর জন্য একটা, 90% এর জন্য একটা, 80% এর জন্য একটা। তার মানে প্রতিষ্ঠান যদি 80% উৎপাদন করে, তার যে ক্ষমতা আছে সে ক্ষমতার 80% যদি উৎপাদন করে, তাহলে সেটার জন্য খরচ কত হবে? যদি সেই প্রতিষ্ঠানটা 90% উৎপাদন করে তাহলে তার জন্য খরচ কত হবে? যদি ওই প্রতিষ্ঠানটা 100% উৎপাদন করে তাহলে তার জন্য খরচ কত হবে? তাহলে তিনটা তোমাকে আলাদা আলাদা ভাবে ঘর করে দেখাতে হবে। তাহলে দেখো এই ঘরের আমরা এলিমেন্টস গুলো দেখি, আমরা একটু ভালো করে দেখো। ফার্স্ট হচ্ছে প্রাইম কস্ট, মূল খরচ, যেটাকে আমরা বলি মুখ্য ব্যয়। প্রাইম কস্ট মানে মুখ্য ব্যয়, এটা কিন্তু অলওয়েজ থাকবে অঙ্কে। এই প্রাইম কস্টের মধ্যে তিনটা জিনিস আছে, সাধারণত তিনটা জিনিস আছে, র মেটেরিয়ালস, লেবার আর ডিরেক্ট ভ্যারিয়েবল। ভালো করে খেয়াল করবো, দিস ইজ দ্য ভ্যারিয়েবল কস্ট। ভ্যারিয়েবলের জন্য কিন্তু আলাদা একটা ঘর আমার আছে, এই যে ভ্যারিয়েবল ওভারহেড। কিন্তু এখানে কিন্তু ভ্যারিয়েবলের আগে একটা ডিরেক্ট কথাটা আছে, তার মানে কোন খরচের আগে যদি ডিরেক্ট কথাটা থাকে তাহলে সেটা কোথায় যাবে? প্রাইম কস্টের মধ্যে যাবে। র মেটেরিয়ালস তো অবশ্যই যাবে, লেবারও অবশ্যই যাবে, আর যদি কোনো খরচের আগে ডিরেক্ট কথাটা উল্লেখ থাকে, সেটা ভ্যারিয়েবল হোক বা ফিক্সড হোক, সেটা এখানে চলে যাবে। কোথায় যাবে? এই প্রাইম কস্টের মধ্যে। পার ইউনিট কস্ট আমি এখানে দিব, ডিরেক্ট লেবারটা এখানে দিব, ডিরেক্ট ভ্যারিয়েবলটা এখানে দিব, এটা কস্ট। এবার এটা 80% জন্য, 90% জন্য, 100%, এটা আমি অঙ্ক করার সময় তোমাদেরকে বুঝাই দিব, আশা করি বুঝতে পারবো তখন। গেল। এরপরে দেখো ভ্যারিয়েবল ওভারহেড, মানে পরিবর্তনশীল উপরিব্যয়। এটা ছিল মুখ্য ব্যয়, আর এটা হচ্ছে পরিবর্তনশীল উপরিব্যয়। এখন খেয়াল করো, একটা এর মধ্যে তিনটা জিনিস হচ্ছে সাধারণত, কি কি? এক নম্বর জেনারেল ভ্যারিয়েবল ওভারহেড, মানে এটা ডিরেক্টলি ভ্যারিয়েবল কস্ট নামে তোমার অঙ্কে দেওয়া থাকবে, ডিরেক্টলি বলা থাকবে ভ্যারিয়েবল, এর জন্য জেনারেল মানে সাধারণ ব্যয়, সাধারণ পরিবর্তনশীল ব্যয়, মানে কোনো নামে দেওয়া থাকবে না যে সেলিং এক্সপেন্স নাকি এটা লেবার না ম্যাটেরিয়ালস কোনটা, এরকম না, ডিরেক্টলি বলা থাকবে ভ্যারিয়েবল, সেটা হচ্ছে এটা জেনারেল। এরপরে সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স থাকবে, এবং সেলিং এক্সপেন্স সেটা কিন্তু অবশ্যই ভ্যারিয়েবল সেলিং এক্সপেন্স হতে হবে, কারণ এখানে তুমি কিন্তু ভ্যারিয়েবল ছাড়া অন্য কিছু দেখাতে পারবে না, এই তিনটার মধ্যে শুধুমাত্র ভ্যারিয়েবল কস্ট গুলো তোমাকে দেখাতে হবে। তাহলে এই সেলিং এক্সপেন্সটা তাহলে অবশ্যই কি সেলিং ভ্যারিয়েবল সেলিং এক্সপেন্স, তাহলে এটা কি হবে? ভ্যারিয়েবল ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। ভাইয়া কোশ্চেনে লেখা থাকবে পাশে? হ্যাঁ সেটা আমি অঙ্ক, হ্যাঁ অঙ্ক দেখার সময় বুঝতে পারবো, এটা অঙ্ক দেখে আমরা বুঝবো এটা, ঠিক আছে? আমরা অঙ্ক করবো একটু পরে, সমস্যা নেই। ওকে, এবার তাহলে ভ্যারিয়েবল ওভারহেড দেখলাম আমরা, দেখে এবার কি করতে হবে দেখো, এই দুইটাকে প্লাস করবো। এখানে যে প্রাইম কস্ট বের হলো না আমার, এখানে প্রাইম কস্ট বের হলো 3টা, আর এখানে ভ্যারিয়েবল ওভারহেড বের হলো 3টা, এই 3টাকে যোগ করবো, সরি 3টা মানে এই দুইটা ঘরকে, মানে এখানে যে অ্যামাউন্ট গুলো হবে তার সাথে এখানকার অ্যামাউন্ট গুলোকে যোগ করবো। তার মানে দেখো মার্জিনাল কস্ট, মানে এই দুইটাকে যোগ করলে, অর্থাৎ এই প্রাইম কস্ট কে আর এই ভ্যারিয়েবল ওভারহেড কে যোগ করলে আমরা কি পাবো? মার্জিনাল কস্ট।
পিসি মানে প্রাইম কস্ট প্লাস ভ্যারিয়েবল ওভারহেড সমান সমান এই ঘরটা। এখন অনেকে এখানে একটা কথা আছে, এখানে অনেকে করে কি জানো, এই তিনটাকে প্লাস করে এখানে ক্লোজ করে, আবার এই তিনটাকে প্লাস এই তিনটাকে প্লাস করে এখানে ক্লোজ করে দুইটাকে পরে যে আবার একসাথে প্লাস করে, এটা ঝামেলাটা বেশি হয় না? তোমাকে এখানে আবার প্লাস করা লাগবে, এখানে আবার প্লাস করা লাগবে, প্রত্যেকটা প্লাস সময় বেশি লাগে। কিন্তু তুমি কি করতে পারো, এখানে তোমার কোনো ক্লোজ টানার দরকার নেই, একবারে তুমি সবগুলোকে এই যে 6টা অ্যামাউন্ট তুমি একসাথে প্লাস করে এখানে বসাই দিতে সহজভাবে। এরপরে আসে কি আমার ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট মানে বিক্রয় কি বলে আর কি, স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয়ের মধ্যে 4টা আসে, জেনারেল। আচ্ছা এখানেও অনেক সময় দেখা যায় যে আমি এই যে আমি এটা মনে হয় ডিস্ট্রিবিউশন, এটা হবে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স। ওকে, তাহলে ফিক্সড কস্ট, জেনারেল ফিক্সড কস্ট অঙ্কে দেওয়া থাকবে ডিরেক্টলি। সেলিং এক্সপেন্সের মধ্যে যদি ফিক্সড কস্ট থাকে সেটা এখানে চলে আসবে। ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের মধ্যে যদি থাকে, অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে যদি তোমার ফিক্সড কস্ট থাকে সেগুলো প্লাস করে দেবো। এগুলো কিভাবে করতে হবে সেটা আমি অঙ্ক দেখলে তোমাদেরকে এখানে বোঝাতে পারবো না, অঙ্কটা দেখে তারপর অঙ্ক করার সময় বুঝবো এটা ইনশাআল্লাহ। ওকে, এরপরে দেখো টোটাল ফিক্সড কস্ট, মানে এখানে আমরা মার্জিনাল কস্ট পেয়েছি, ঠিক আছে পর্যন্ত ক্লোজ। এবার আমরা ফিক্সড কস্ট, এই যে কয়টা ফিক্সড কস্ট পাবো আমরা, এই কয়টা ফিক্সড কস্টকে আমরা প্লাস করে এই যে টোটাল ফিক্সড কস্ট যোগ করে দিব। এবার তাহলে আমরা কস্ট কয়টা পেলাম, এখানে মার্জিনাল কস্ট পেয়ে গেছি আগে থেকে, আর এখানে ফিক্সড কস্ট পেয়ে গেছি টোটাল। তাহলে এখন আমাদের কি লাগবে, এবার আমরা বের করব টোটাল কস্ট। টোটাল কস্ট মানে মার্জিনাল কস্টের সাথে ফিক্সড কস্টকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা টোটাল কস্ট পেয়ে গেলাম। এই যে টোটাল কস্ট ফিক্সড, অর্থাৎ কোন অ্যামাউন্টটাকে এই অ্যামাউন্টের সাথে এই অ্যামাউন্টটাকে যোগ করতে হবে। এখানে এই অ্যামাউন্টের সাথে এই অ্যামাউন্টটাকে যোগ করব, এই অ্যামাউন্টের সাথে এই অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের সাথে এই অ্যামাউন্ট যোগ করে এই লাইনটা দেব। ওকে, এবার যদি অঙ্কে কখনো বলে কস্ট পার ইউনিট বের করো, এখন তার মানে বিষয়টা কেমন, টোটাল কস্টটা তুমি পেয়ে গেছো না, যে এখানে সবগুলো অঙ্কে টোটাল কস্ট কিন্তু সবগুলো পজিশনে কস্ট টোটাল কস্ট কিন্তু তুমি পেয়ে গেছো। এই টোটাল কস্টকে পার ইউনিট দিয়ে ভাগ দিতে হবে, টোটাল ইউনিট। এই ইউনিটটা আমাদের অঙ্কে দেওয়া থাকবে, এই যে এখানে দেওয়া থাকবে, আমরা এখানেই দেখে আসবো, ওটা আমরা অঙ্কে দেখলে বুঝতে পারবো। ওকে, এখন কথা হচ্ছে ম্যাথ শুরু করব আমরা। ম্যাথটা একটু সবাই দেখে আসি, ম্যাথটা খুব বেশি কঠিন না, সহজ একটা ম্যাথ। ভাইয়া অ্যাডমিন এক্সপেন্স কি? অ্যাডমিন মানে প্রশাসনিক ব্যয়, প্রশাসনিক ব্যয়। ওকে, ডিরেক্টলি বলা থাকবে, আচ্ছা ডিরেক্টলি বলা থাকবে অঙ্কে। ওকে, দেখো আমাদের অঙ্কটা একটু পড়ি। দ্য ফলোইং আর দ্য বাজেটেড এক্সপেন্স ফর এ প্রোডাকশন অফ 10,000 ইউনিট। ভালো করে খেয়াল করবা, নিম্নে যে বাজেট এক্সপেন্স দেওয়া আছে এটা হচ্ছে কতটুকু উৎপাদনের জন্য, 10,000 পিস পণ্য উৎপাদনের একটা বাজেট নিচে দেওয়া আছে। মানে এই যে টাকার অ্যামাউন্ট গুলো দেওয়া আছে, কত হাজার পণ্যের জন্য, এটা কত 10,000 পিস পণ্য উৎপাদনের জন্য একটা খরচ দেওয়া আছে, খরচের তালিকা। দেখো কি কি দেওয়া আছে, দেখো ডিরেক্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে 60 টাকা পার ইউনিট, ডিরেক্ট লেবার দেওয়া আছে 30 টাকা পার ইউনিট, ভ্যারিয়েবল ওভারহেড দেওয়া আছে 25 টাকা পার ইউনিট, ভ্যারিয়েবল এক্সপেন্স দেওয়া আছে। দেখো ভ্যারিয়েবল এক্সপেন্স আগে কি বলা আছে দেখো তো, এই দেখো ভ্যারিয়েবল এক্সপেন্সের সাথে ডিরেক্ট কথাটা বলা আছে, তার মানে কিন্তু এটা কিন্তু ভ্যারিয়েবল কস্টের মধ্যে যাবে না, এটা কোথায় যাবে, এই যে ভ্যারিয়েবল প্রাইম কস্টের মধ্যে যাবে কিন্তু। ওকে, এটা মাথায় রাখো। সেলিং এক্সপেন্স, সেলিং এক্সপেন্স দেখো এর মধ্যে বলা আছে 10% ফিক্সড। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স টাকা 50,000, এটা কি জন্য, এটা টাকা 50,000 ফর অল লেভেল অফ প্রোডাকশন। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এটা সব ধরনের জন্যই 50,000 টাকা। ওকে, এরপরে দেখো ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 20% ফিক্সড। বাজেট ভালো করে খেয়াল করবা, প্রিপেয়ার এ বাজেট, একটা বাজেট তৈরি করো ফর প্রোডাকশন অফ 6,000, 7,000 and 8,000 units showing distinctly marginal cost। আলাদাভাবে কি দেখাতে হবে, মার্জিনাল কস্ট। ওকে, তাহলে আমরা 6,000 ইউনিটের জন্য একবার করব, 7,000 ইউনিটের জন্য একটা করব, আর 8,000 ইউনিটের জন্য একটা করব। কি কি দেখাতে হবে, মার্জিনাল কস্ট দেখাতে হবে, টোটাল কস্ট দেখাতে হবে, এন্ড কস্ট পার ইউনিটে দেখাতে হবে। ওকে, তাহলে দেখো আমাদের আগে কিছুটা ওয়ার্কিংস করে নিতে হবে, সবাই ভালো করে খেয়াল করবে, এটা ওয়ার্কিংসটা একটু ভালো করে নেব আমরা আগে। দেখো আমাদের ওয়ার্কিংস এর প্রথম কাজ কি, দেখো দেখো আমাদের এখানে প্রত্যেকটা যেটা এই যে এই পর্যন্ত আমাদের কোনো ঝামেলা নাই, ডিরেক্টলি টাকার অ্যামাউন্ট দেওয়া আছে। ঝামেলাটা দেখো কোথায়, সেলিং এক্সপেন্স থেকে ঝামেলা। সেলিং এক্সপেন্স একটু খেয়াল করো, সেলিং এক্সপেন্স এর মধ্যে কি বলা আছে, 10% ফিক্সড। আচ্ছা 10% যদি ফিক্সড হয় তাহলে ভ্যারিয়েবল কত পার্সেন্ট তোমরা বলো,
90 90%, থ্যাংক ইউ। 10%, কারণ 100% টোটাল আমার এক্সপেন্স, তার মধ্যে 10% যদি ফিক্স, তাহলে এটা কোন ব্যয়ের মধ্যে পড়ে? এটা কোন ব্যয়ের মধ্যে পড়ে? ফিক্সড, ভেরিয়েবল না সেমি ভেরিয়েবল, সেমি ফিক্সড? সেমি ভেরিয়েবল সেমি ফিক্সড। থ্যাংক ইউ, সেমি ভেরিয়েবল। এই খরচটা হবে, এই খরচটা যাবে হচ্ছে সেমি ভেরিয়েবল এন্ড সেমি ফিক্সড কস্ট। তার মানে এই খরচটার মধ্যে ফিক্সড কস্টও আছে, আবার ভেরিয়েবল কস্টও আছে। ভেরিয়েবল কস্ট হচ্ছে 90% আর ফিক্সড কস্ট হচ্ছে 10%। তার মানে খেয়াল করে, এটা কয় টাকা দেওয়া? কত টাকা দেওয়া? 15 টাকা। তার মানে 15 টাকার 10% হচ্ছে ফিক্সড আর 90% হচ্ছে ভেরিয়েবল। তাহলে দেখো আমরা এটাই করেছি। দেখো তাহলে ভেরিয়েবল সেলিং এক্সপেন্স কতটুকু পার ইউনিট? ভেরিয়েবল কত পার্সেন্ট? 10% যদি ফিক্সড হয় তাহলে ভেরিয়েবল কত পার্সেন্ট? 90%। তাহলে 15 টাকার 90%, এই যে 15 টাকা দেওয়া আছে না, এই যে এই 15 টাকায় কিন্তু হচ্ছে আমার সেলিং এক্সপেন্স। তাহলে এটার আগে আমরা ভেরিয়েবলটা বের করব। কতটুকু ভেরিয়েবল আছে? 90%, যেহেতু 10% ফিক্সড। তাহলে 90% কত হয়? 15 টাকার 90% হচ্ছে 13 টাকা 50 পয়সা। এরপর দেখো আমাদের ফিক্সড কস্টটা বের করতে হবে। এটা তো আমরা পার ইউনিট ভেরিয়েবল কস্ট বের করলাম, এটা 13 টাকা 50 পয়সা। এবার দেখো আমরা টোটাল ফিক্সড সেলিং এক্সপেন্স বের করব। ভেরিয়েবল কস্টটা আমাদেরকে পার ইউনিটে বের করতে হবে এখানে ওয়ার্কিংসে, আর ফিক্সড কস্টটা আমরা টোটালে বের করব। তাহলে দেখো তো 15 টাকার মধ্যে যদি ভেরিয়েবল কস্ট 13 টাকা হয়, 13.5 টাকা হয়, তাহলে ফিক্সড কস্ট কয় টাকা? 1.5 টাকা না? 15 মাইনাস 13.5, 1.5 টাকা। এবার ভালো করে খেয়াল করো, এই 1.5 টাকাটা, এই 1.5 টাকা হচ্ছে আমার পার ইউনিট ফিক্সড কস্ট। পার ইউনিট ফিক্সড কস্ট হচ্ছে আমার 1.5 টাকা। এখন এই 1.5 টাকা কয় হাজার ইউনিটের জন্য বলো তো? 10,000 ইউনিটের নাম। তাহলে দেখো 15 মাইনাস 13.5 ইন্টু 10,000, তাহলে কত হলো? 15,000 হচ্ছে আমার ফিক্সড কস্ট, টোটাল সেলিং ফিক্সড কস্ট। এটা আমার টোটাল সেলিং ফিক্সড কস্ট। এটা ম্যাথ তোমরা আরেকবার ভালোভাবে দেখলে তোমরা মানে ভালোভাবে যদি তোমরা খেয়াল করে দেখো আরেকবার ভিডিওটা, তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে দেখো আমি ক্লাসটা শেষ করে নিই, তারপরে আমি আবার প্রশ্ন নিব তোমাদের। এরপরে দেখো আমাদের আরেকটা আছে ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। ডিস্ট্রিবিউশন এক্সপেন্স দেখো তো কি লেখা আছে। তাহলে এখানে তোমরা একটু নিজেরা বলো তো ডিস্ট্রিবিউশন এক্সপেন্সটা কিভাবে হবে? এটা একটু নিজেরা বলো তো ফার্স্ট। 80% ভেরিয়েবল হবে এখানে। 80% ভেরিয়েবল, তার মানে 20% যেহেতু এখানে ফিক্সড বলা আছে, তাহলে 80% এখানে ভেরিয়েবল হবে। তাহলে ভাইয়া যদি কোশ্চেনে এরকম থাকে যে মানে পার্সেন্ট দেওয়া থাকে যে ফিক্সড এত পার্সেন্ট, তাহলে বাকিটা অটোমেটিক ভ্যারিয়েবলই যাবে। বাকিটা অটোমেটিক্যালি বের করে নিতে হবে তোমাকে। এটা তোমার অঙ্কে বলে দেওয়া থাকবে এভাবেই। যদি ফিক্সড কস্ট 20%, যদি এরকম কিছু বলা না থাকতো তখন তুমি ধরে নিতে এটা ডিরেক্টলি একটা যে কোনো একটা জায়গায় যাবে, কিন্তু এরকম বলা থাকবে অবশ্যই। হয় তোমার আগে ফিক্সড না হয় ভেরিয়েবল ডিরেক্টলি লেখা থাকবে, আর না হয় এটা সেমি ভেরিয়েবল হিসেবে তোমাদেরকে করতে হবে, কাউন্ট করতে হবে। ওকে, তাহলে দেখো ভেরিয়েবল ডিস্ট্রিবিউশন এক্সপেন্স পার ইউনিট 5 টাকার, এই যে আগের মতোই 5 টাকার 80% হচ্ছে 4 টাকা। ভেরিয়েবল পার ইউনিট, ভেরিয়েবলটা সবসময় পার ইউনিটে বের করবো এখানে আমরা ওয়ার্কিংসে। আচ্ছা, আর টোটাল ফিক্সড কস্ট হচ্ছে 5 টাকা ছিল, তার থেকে 4 টাকা হচ্ছে আমার ভেরিয়েবল, তাহলে 1 টাকা হচ্ছে আমার কি ফিক্সড, ইনটু কয় হাজার ইউনিটের জন্য? এটা 10,000, তাহলে কত হলো? 10,000। ভাইয়া এই যে 10,000টা আমরা টাকায় করে, এটা না বুঝতে পারতেছি না কেন আচ্ছা, টাকায় করলাম। ফিক্সড কস্ট কারণ কি জানো? এটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে তুমি টাকায় কেন করবা, টোটাল ফিক্সড কস্টটা টাকায় এই কারণে করব যে এই ফিক্সড কস্ট টোটালটা কি চেঞ্জ হয় নাকি হয় না? সুমনা তাই বলো আমাকে। এই টোটাল কস্ট চেঞ্জ হয় না কিন্তু পার ইউনিটে চেঞ্জ পার হয়। ইউনিট চেঞ্জ হয়, কিন্তু কথা হচ্ছে, হ্যাঁ এখানে কথা হচ্ছে পার ইউনিট চেঞ্জ হয়, কিন্তু আমার এখানে যে 10,000 টাকা বের হয়েছে, এই 10,000 কখনোই চেঞ্জ হবে না। কেন? কারণ কি এই 6,000-এর জন্য করো, 7,000-এর জন্য করো, আর 8,000-এর জন্য করো, টোটাল 10,000 টাকা। এটা কিন্তু কখনোই এই যে 10,000 টাকা বলো, এই 10,000 টাকা কত হাজার ইউনিটের টাকা? এটা এই 10,000 ইউনিটের টাকা না বের করলাম আমরা। এখন হ্যাঁ এই হ্যাঁ। টাকাটা যদি 6,000 ইউনিটের জন্য হয়, তাহলে কি এই ফিক্সড কস্টটা কি চেঞ্জ হবে? হবে না। 7,000-এর জন্য কি হবে? হবে না। 8,000-এর জন্যও চেঞ্জ হবে না, কারণ আমরা জানি টোটাল ফিক্সড কস্ট কখনোই চেঞ্জ হয় না। এই কারণে। আর এটা আরো ক্লিয়ার হবে সামনে, দেখো তোমরা, আমি বলে দিচ্ছি কেন আমরা এটা চেঞ্জ করলাম, এটা কেন টোটালে বের করলাম। দেখো আমরা প্রথমে তাহলে ওই ঘর অনুযায়ী প্রাইম কস্ট বের করলাম। প্রাইম কস্টের মধ্যে কি কি যাবে? প্রাইম কস্ট ডিরেক্ট ম্যাটেরিয়ালস কয় টাকা ইউনিট? দেখো তো ডিরেক্ট ম্যাটেরিয়ালস কয় টাকা ইউনিট? 60 টাকা ইউনিট না? 60 টাকা পার ইউনিট ছিল। আচ্ছা, আমি এটা অঙ্কটা একটু ই করে নিই।
আচ্ছা একটু ছোট করলাম আমি। দেখো ডিরেক্ট মেটেরিয়াল 60 টাকা পার ইউনিট, এই 60 টাকাটা কত হাজার ইউনিটের জন্য ছিল? 10,000 ইউনিটের জন্য। কিন্তু আমাদের অঙ্কটা এখন করছি কয় হাজার ইউনিটের জন্য? 6,000, 7,000 আর 8,000 এর জন্য। তাহলে দেখো 60 টাকা পার ইউনিট হচ্ছে 60 টাকা। এখন খেয়াল করো 6,000 যদি এক ইউনিটে যদি 60 টাকা হয় তাহলে 6,000 ইউনিটে কত? 3,60,000 গুণ দিয়ে দিবা। 7,000 জন্য কত? 7,000 ইন্টু 60 4,20,000। 8,000 এর জন্য কত? 8,000 ইন্টু 6 48 4,80,000। এরপর ডিরেক্ট লেবার কত টাকা? 30 টাকা পার ইউনিট। তাহলে 30 ইন্টু 6,000, 30 ইন্টু 7,000, 30 ইন্টু 8,000। ডিরেক্ট ভ্যারিয়েবল, এই যে ভ্যারিয়েবলের আগে ডিরেক্ট আছে না, এই দেখো এই যে এটা 15 টাকা, সরি এটা 15 না 5 হবে, তো 5 টাকা। 5 টাকাই হবে। 5 টাকা। তাহলে এখানে 5 টাকা ভাইয়া। টাকা 1 2 3 4 5 1 2 হ্যাঁ 3 ভাইয়া 4 5 হ্যাঁ 5 টাকা। ওকে সরি, আমি তাহলে এটা তোমরা করবা, তোমরা স্কেল দিয়ে দাগ টেনে নেবে এরকম, নাহলে ভুল হবে আমার মতো, ঠিক আছে? আচ্ছা তাহলে 5 টাকা ইন্টু 6, 5 টাকা ইন্টু 7,000, 5 টাকা ইন্টু 8,000। ওকে তাহলে আমরা পেয়ে গেলাম ভ্যারিয়েবল ওভারহেড। ভ্যারিয়েবল ওভারহেড কি কি? দেখো জেনারেল ভ্যারিয়েবল, দেখো ডিরেক্টলি একটা ভ্যারিয়েবল ওভারহেড আছে, আমি বলেছিলাম না যে ডিরেক্টলি একটা ভ্যারিয়েবল ওভারহেড থাকবে, সেটা হচ্ছে জেনারেল। এই দেখো জেনারেল কত টাকা করে? 25 টাকা। তাহলে 25 ইন্টু 6,000, 25 ইন্টু 7,000, 25 ইন্টু 8,000। কেন? কারণ আমি বলেছিলাম যে ইউনিট বাড়ার সাথে সাথে ভ্যারিয়েবল কস্ট বাড়ে বা কমে, ইউনিট কমার সাথে সাথে ইউনিট বাড়ার সাথে সাথে ভ্যারিয়েবল কস্ট বাড়ে, ইউনিট কমার সাথে সাথে ভ্যারিয়েবল কস্ট কমে। এরপরে দেখো সেলিং এক্সপেন্স। সেলিং এক্সপেন্স এর মধ্যে এখন খেয়াল করো আমাদের সেলিং এক্সপেন্স এর মধ্যে ভ্যারিয়েবল ছিল না, এখন খেয়াল করো আমরা কি লিখছি, এখন ভ্যারিয়েবল লিখছি। ভ্যারিয়েবলের মধ্যে আমার দেখো তো আমাদের এই সেলিং এক্সপেন্স এর মধ্যে আমার একটা অংশ ভ্যারিয়েবল ছিল না? ছিল। কিন্তু কত টাকা দেখো তো, মনে করে দেখো পার ইউনিট ছিল কত টাকা? এই যে 13 টাকা 50 পয়সা। এই যে সেটাই আমি লিখলাম 13 টাকা 50 পয়সা। তাহলে 13 টাকা 50 পয়সা 6,000 এর জন্য কত? 13 টাকা 50 ইন্টু 6,000, 13 টাকা 50 ইন্টু 7,000, 13 টাকা 50 ইন্টু 8,000। ডিস্ট্রিবিউশনও সেম। ডিস্ট্রিবিউশনের মধ্যে সেলিং ভ্যারিয়েবল কত টাকা ছিল? 4 টাকা পার ইউনিট, 4 টাকা। এই যে 4 টাকা ইন্টু 6,000, 4 টাকা ইন্টু 7,000, 4 টাকা ইন্টু 8,000। তাহলে মার্জিনাল কস্ট কত হবে? এই তিনটাকে, এই মোট এই 6টাকে যোগ করলাম, এই 6টাকে যোগ করলাম, এই 6টাকে যোগ করলাম, এই 6টাকে যোগ করলাম, এটা পেলাম, মার্জিনাল কস্ট পেয়ে গেলাম। এবার ফিক্সড কস্টটা খুব ভালো করে বুঝবা। ফিক্সড কস্ট আচ্ছা আমরা এখানে ভালো করে খেয়াল করো তো, আমরা এখানে টোটাল টাকা লিখছি না, এগুলো কি আমার টোটাল টাকা না? এটা তো ছিল আমার এক ইউনিটের খরচ, আর এখানে আমার 6,000 দিয়ে গুণ দিয়ে আমরা কি পেয়েছি? টোটাল 6,000 ইউনিটের টাকা পেয়েছি। এখানেও টোটাল 6,000, এগুলো সব কিন্তু টোটাল টাকা। তাহলে ফিক্সড কস্ট নিশ্চয়ই এখানে আমার টোটাল ফিক্সড কস্টের টাকা আসবে। এবং ফিক্সড কস্ট টোটাল টাকা কি পরিবর্তন হয় নাকি হয় না? ইউনিট 6,000 হোক, 7,000 হোক, 8,000 হোক, 50,000 হোক, টোটাল ফিক্সড কস্ট আমার কি হয় না? চেঞ্জ হয় না, আমি উপরেই বলে আসছি। তাহলে এবার তাহলে খেয়াল করো আমার, এবার দেখো ফিক্সড কস্ট ডিরেক্টলি একটা ফিক্সড কস্ট অঙ্কে আছে। এই দেখো ফিক্সড ওভারহেড টাকা 1.5 লাখ। ইউনিট আমার যা থাকে থাকুক, এটা আমার বললাই যাক, এটা নিয়ে আমার কোনো কাজ নেই। আমার দেখবো টোটাল কত টাকা, টোটাল কত টাকা? 1.5 লাখ। সুতরাং আমার এখানে কোনো কাজে চোখ বন্ধ করে 1.5 লাখ, দেখো 1.5 লাখ, 1.5 লাখ, 1.5 লাখ, নো চেঞ্জ। সেলিং এক্সপেন্সের মধ্যে আমার একটা ওভারহেডের টাকা ছিল কত টাকা? আমরা ওয়ার্কিংসে বের করে আসছি না, এই যে 15,000, টোটাল 15,000 আমরা বের করে ফেলে আসছি। তাহলে দেখো এই 15,000, 15,000, 15,000। এরপরে দেখো ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের মধ্যে আমার একটা কি ছিল? ফিক্সড কস্ট ছিল 10,000। এই যে 10,000 কই গেল? এই যে ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 10,000, 10,000, 10,000, সরি এটা হচ্ছে এটা 10,000, 10,000, 10,000। আর একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ভুল আছে লেখা, এটা হবে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এখন দেখো তো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স একটা কথা বলা আছে, দেখো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের 50,000 এখানে একটা কথা মিসিং আছে, এটা হবে হচ্ছে ফিক্সড। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত টাকা? 50,000 টাকা। এটা টোটাল টাকাটা কিসের? টোটাল টাকাটা ফিক্সড এর না? ফিক্সড এর টাকা টোটালটা। তাহলে এই 50,000 টাকা কি ফিক্সড কস্ট নাকি ভেরিয়েবল কস্ট নাকি সেমি ভেরিয়েবল? অবশ্যই ফিক্সড, কারণ আমার বলে দেওয়া আছে 50,000 টাকা ফিক্সড। তাহলে দেখো এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 50,000, 50,000, 50,000।
টোটাল এটা ফিক্সড কস্ট একটু বলবা, বুঝলাম না এটা। কোনটা? অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই যে আচ্ছা বলছি, অ্যাডমিনিস্ট্রেটিভ আমি বলবো, এক্সপেন্স। আমি ক্লাস আবার এক্সটেন্ড করবো, আমি ক্লাস এরপরে উত্তর দিব না, একটু ওয়েট করো। টোটাল ফিক্সড কস্ট আমরা পেলাম, এটা এগুলোকে যোগ করলাম, এগুলোকে যোগ করলাম, যোগ করে আমরা টোটাল পেলাম। এবার টোটাল কস্ট কিভাবে পাবো? ফিক্সড প্লাস মার্জিনাল। মার্জিনাল কস্ট আগে আমরা এটা বের করেছিলাম, আর ফিক্সড কস্ট আমরা এখান থেকে বের করলাম। তাহলে এটার সাথে এটা যোগ করে এটা পেলাম, এটার সাথে এটা যোগ করে এটা পেলাম, আর এই 11 লক্ষর সাথে 2,25,000 যোগ করে আমরা এটা পেলাম। আর কস্ট পার ইউনিট আমাদের অঙ্কে তোকে বলে দিয়েছিল, এই যে কস্ট পার ইউনিট বের করতে বলেছিল। তাহলে কস্ট পার ইউনিট কিভাবে? টোটাল কস্ট ডিভাইড বাই ইউনিট। টোটাল কস্ট হচ্ছে 10,50,000 ডিভাইড বাই ইউনিট কত? 6,000। এখানে 11,87,500 ডিভাইড বাই 7,000। এখানে 13,25,000 ডিভাইড বাই 8,000।